বাংলাদেশকে 64 রানে অল আউট হতে দেখে খুব মন খারাপ হয়েছিল, কিন্তু বাংলাদেশের পেসাররা স্পেসিফিক্যালি শরীফুল যেভাবে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে দিলেন সেটা দেখে মনটা আবার ভালো হয়েছে। খুব সামান্য হলেও সম্ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশ এই টেস্টে হয়তো কিছুটা লড়াই করতে পারবে, দ্বিতীয় টেস্ট 2 দিনে শেষ হয়ে যাবে, এই সম্ভাবনাও তৈরি হয়েছে। শরীফুল, আমরা জানি শরীফুল ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল ভেতরে আনার কৌশলটা বেশ ভালো রপ্ত করেছেন, এবং সেটা হোয়াইট বলের পাশাপাশি রেড বলেও যে এত চমৎকার ডেলিভারি দেবেন সেটা আসলে চিন্তা করতে পারিনি। পরপর 2 টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফার্স্ট ইনিংসে বাংলাদেশের কোনো বোলার, পেস বোলার ছটা করে উইকেট পেয়েছেন, এটা দেখাও না একটা দুর্দান্ত ব্যাপার। আর প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ডিজাস্টার দেখে যারা মনে করেছেন এইটাই বাংলাদেশ পারে না, ফ্লুক, ব্যাপারটা ওরকম না। অস্ট্রেলিয়াও খুব ভালো ব্যাট করে না, এই পার্টিকুলার একটা পার্টনারশিপ কত 77 রানের, স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন, গলার কাটা ক্যামেরন গ্রিন 50 করে এখনও নট আউট। তার ক্যাচটা যদি হাসান মাহমুদ ধরতে পারতেন হতেও পারতো অস্ট্রেলিয়া 120-30 রান অল আউট হয়ে গেছে, 100 রানের লিড হয়ে গেছে। এই টেস্টের প্রেক্ষাপটে এই 100 রানের লিড বাংলাদেশ সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাট না করলে ম্যাচ উইনিং লিড বলেই আমার অন্তত মনে হয়, উইকেট বিবেচনায়, পারিপার্শ্বিকতা বিবেচনায়। এবং বাংলাদেশের ব্যাটিংয়ের যে কলাপস, শরীফুল 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে টপ স্কোরার, এই কলাপসটার পেছনে অস্ট্রেলিয়ান বোলারদের সর্বোচ্চ দায় মিনস হচ্ছে তাদের সর্বোচ্চ ক্রেডিট, সর্বোচ্চ দায় বাংলাদেশের ব্যাটসম্যানদেরও। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে সেগুলো যদি আপনি একটু খালি চোখে দেখেন বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। সাদমান ইসলাম, এর আগে ম্যাচের আগে দিন একটা আলোচনাতে আমি বলেছিলাম অনেক বেশি ড্রাইভ খেলা, অন দ্য রাইস খেলা, এটা থেকে নিজেকে সামলাতে হবে, অনেক বেশি বল লিভ করতে হবে এবং স্কোয়ার অফ দ্য উইকেটে খেলার চেষ্টা করতে হবে। সাদমান নর্মালি স্টার্ক যেটা করেন, রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে বল ভেতরে আনার যে ডেলিভারি, সাদমানের এগেনস্টে ওই ডেলিভারিটাই করেছেন, লেগ মিডিল বা মিডল স্ট্যাপে পিচ করেছে, সেখান থেকে লাস্ট মোমেন্টে একটু সুইং, সাদমান ফ্লিক খেলতে গিয়ে ব্যাটটা বোধহয় একটু আর্লি ক্লোজ করে ফেলেছিলেন এইচ নিয়ে গালিতে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেঞ্চুরিয়ান আগের টেস্টের তামিম এবং মুমিনুল রাউকে, দুজনই যে শট খেলে ক্যাচ দিয়েছেন, দ্যাট ওয়াজ নাথিং শট। লোকাল ক্রিকেটের ভাষায় ওই ধরনের শটকে বলে খোঁচা দেওয়া, অ্যাবসোলুটলি লিভ করার বল। আর মারবি যখন ভাই জোরে মার, ক্রিকেটে এটা বলা হয়, কোচরা বলেন যে যেটা মারবা ওটা জোরে মারো। এই খোঁচা দিয়া সেকেন্ড স্লিপ, থার্ড স্লিপের হাতে বল দেওয়া, এটা না ভালো লাগে না দেখতে। দুজনেই ফার্স্ট টেস্টে ভালো ব্যাট করেছেন, একজন তো সেঞ্চুরি করেছেন, মুমিনুলও ভালো ব্যাট করেছেন, তারা এরকম খোঁচা দিয়ে আউট হবেন এটা মানা যায় না। এই দুটো মোটেও উইকেট টেকিং ডেলিভারি না। নাজমুল হোসেন শান্ত ফ্লিক খেলতে চেয়েছিলেন না কি করতে চেয়েছিলেন আমি ঠিক বুঝি নাই, কিন্তু তিনিও সাদমানের মতোই হি ওয়াজ টু আর্লি অন দ্য শট। একই সঙ্গে মুশফিকুর রহিম, লিটন দাস, দুজনের কথা একসঙ্গের জন্য বলছি, আমি প্রচণ্ড রকমভাবে চাচ্ছিলাম, হোয়াট আই ফিল, যে অস্ট্রেলিয়াতে এটা মুশফিকুর রহিমের প্রথম এবং শেষ ট্যুর টেস্ট বিবেচনায়। তিনি তার টেস্ট ক্যারিয়ারটা অস্ট্রেলিয়ার মাটিতে রাঙিয়ে দিয়ে যাবেন। মুশফিক খুব শক্ত লড়াই করেছেন, সত্যি কথা ভাই, যেভাবে সুইং মোকাবেলা করেছেন, বল লিভ করেছেন, বাউন্সের মানে মোকাবেলা করতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়েছেন, স্টিল মুশফিক ট্রাই টু ডু সামথিং। কিন্তু প্যাট কামিন্সের ওই বলে, ভেতরে আসা বলে তিনি এভাবে বোল্ড হবেন, তার ডিফেন্স ভেদ করে যাবে একটু ইনসুইংই, এটা আসলে এমন না যে 150-এর ইনসুইং মুশফিক কিছু বোঝেন নাই, মুশফিক বুঝে শুনেই বোল্ড হয়েছেন, এবং মুশফিকের মতো ব্যাটসম্যানের কাছ থেকে এটা এক্সপেক্টেড নন। লিটন মানে আবারও বলি, মুশফিকের মধ্যে খুব করে এক্সপেক্ট করছিলাম লিটন খুব দারুণ একটা ইনিংস খেলবেন, কেননা দলের বিপদে লিটনের মানে দুনিয়াকে দেখিয়ে দেওয়ার মতো ইনিংস আমরা এর আগেও দেখেছি। সো লিটনের কাছে প্রত্যাশার জায়গাটা বেশি ছিল, তিনিও ঠিক একইভাবে ফেল করেছেন। আপনি যখন অপোনেন্টকে মোটামুটি 40-50-60 রান তোতে 5-6 উইকেট দিয়ে দিবেন টেস্টের ফার্স্ট ইনিংসে, অপোনেন্টটা যখন অস্ট্রেলিয়া হয়, তখন আসলে বলে দেওয়া যায় ফার্স্ট ইনিংস শেষে যে আপনি এই টেস্টে 70% সম্ভাবনা ম্যাচটা হেরে গেছেন ফার্স্ট ইনিংস শেষে। বাংলাদেশ এখন মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ধরন দেখে কোনোভাবে যদি 150টা রানও করতো তাও বোধহয় এই টেস্টটা জমে যেতে পারতো। এখনও জমে যাওয়ার সুযোগ আছে যদি বাংলাদেশ সেকেন্ড ইনিংসে দারুণ ব্যাট করে। যেটা বলছিলাম যে 100 রানের লিড অস্ট্রেলিয়ার এই টেস্টের প্রেক্ষাপটে আমার মনে হয় যে ম্যাচ উইনিং লিড অ্যাকচুয়ালি। আর
বোলারের কথা যদি বলি, শরীফুল, আপনি যত প্রশংসাই করেন শরীফুলের সেটা কম মনে হবে। অস্ট্রেলিয়াকে এইভাবে কাঁপিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া, অস্ট্রেলিয়ার পায়ের নিচের মাটি সরিয়ে দেওয়া, কখনো বাইরে, কখনো ভেতরে, কখনো বাউন্সার, সব কিছু মিলে শরীফুল মনে হয়েছে যে এই ম্যাচে বাংলাদেশের বোলিং লাইন আপে একজনই আছেন যিনি প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে যাচ্ছেন, দ্যাট ইজ শরীফুল। এবং খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তাসকিনের পারফরমেন্স দেখে। তাসকিনের কাছ থেকে নতুন বলে আরও অনেক বেশি এক্সপেক্টেড ছিল, স্পেসিফিক্যালি যখন আপনার দল 100 রান করতে পারে নাই, 60, 65, 70, এগুলো তো কোনো রান না, আসলে 100 রান করতে পারেন নাই, তখন আপনার আরও দুর্দান্ত কিছু করার বা আরও বেশি ইফেক্টিভ হওয়ার সুযোগ ছিল, সেটা তিনি হতে পারেননি। বাংলাদেশ এই টেস্টের প্রেক্ষাপটে ব্যাকফুটে রয়েছে, কিন্তু যারা ওই যে বলছিলেন যে বাংলাদেশ এইরকমই, অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে কি মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া যদি ফার্স্ট ব্যাট করতো তাহলে অস্ট্রেলিয়া 100 অল আউট হতে পারতো? আমার মনে হয় হইতেই পারতো। ইভেন অন, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে ক্যামেরন গ্রিনের ক্যাচটা যদি হয়ে যেত, হতেও পারতো অস্ট্রেলিয়া 120-30 অল আউট হয়ে গেছে। বাট বাংলাদেশের এখন ওইটাই মাথায় রাখতে হবে, যত দ্রুত সম্ভব এই অস্ট্রেলিয়ার এই ইনিংসকে শেষ করে দিতে হবে, এবং সেকেন্ড ইনিংসের ব্যাটিংটা দুর্দান্ত ব্যাটিং হইতে হবে। অ্যাটলিস্ট 350+ রান বোর্ডে যোগ করতে হবে। সেটা যদি বাংলাদেশ করতে পারে, ইউ নেভার নো, বাংলাদেশের সামনেও সম্ভাবনা তৈরি হতে পারে। বাট বটম লাইন হচ্ছে বাংলাদেশ বাজে ব্যাট করেছে, এটা যেমন সত্যি, ঠিক একইভাবে এই ধরনের উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিংও দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ বেসিক্যালি খারাপ ব্যাট করলেও এই উইকেটে এরকম হইতেই পারে। আর এটার জন্য যারা বাংলাদেশ ক্রিকেটের গালবন্ধ করছেন বা বাংলাদেশ ক্রিকেটকে এখন এই মুহূর্তে অনেক বেশি সমালোচনা করছেন, তারাও সঠিক কাজ করছেন বলে অন্তত আমার মনে হয় না।